এক এক করে আমাদের সামনে থেকে 53টি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারেনি। বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা, সংকীর্ণ দলীয় স্বার্থপরতা, গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো স্বৈরশাসন পরিচালনার কুফল কম বেশি জাতি ভোগ করে আসছে। অতীত যা হবার হয়ে গেছে, আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই। এই দেশকে যারা শাসন করেছেন অতীতে, আমরা এই কথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের মধ্যে ছিলেন। ভুল মানুষের হতেই পারে, মানুষ আমরা, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপরাধ এবং ভুল এক জিনিস নয়। অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয়, সেটার নাম অপরাধ। আরেকজন তার না জানার কারণে, জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে থাকে, সেটা ভুল। ভুল সংশোধন করা যায়, কিন্তু অপরাধের শাস্তি পেতে হয়। অপরাধের শাস্তি যখন সমাজে নিশ্চিত হয়, আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয়, তখন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। কিন্তু যখন বিচারহীনতা দেখা দেয়, তখন অপরাধের লাগাম টেনে ধরার আর কোনো সুযোগ থাকে না। আমি আজকের এই জাতির ক্রান্তি লগ্নে অতীতের কাউকে সুনির্দিষ্টভাবে দোষারোপ না করে এই জাতি সামনে কিভাবে এগোতে পারে, সেই ব্যাপারে এই মুহূর্তে দুই একটি কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল। মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল, এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের সকলেই জানি যে টানা 15 বছর 7 মাস দেশ শাসনের পরে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন। যাওয়ার সময় জাতিকে তিনি কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো তার নৈতিক অবস্থান ছিল না। জাতিকে অনেকটা অরক্ষিত অবস্থায় রেখেই তিনি চলে গেছেন। ছাত্র জনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছেন। কারণ সকলেই বিভিন্ন কারণে কম বেশি এই সমাজে বঞ্চিত এবং জুলুমের শিকার। তাদের এই ক্ষোভের কষ্টের জায়গা থেকেই সকলে রাস্তায় নেমে এসেছিলেন। কিন্তু আন্দোলন ছিল শান্তিপূর্ণ। একটা পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কারো কারো অদূরদর্শী কথাবার্তার কারণে, বক্তব্যের কারণে, এবং একটা পর্যায়ে আপনারা জানেন যে দলীয়, কি বলবো, আমি মা বাপ তো আমাকে সভ্যতা শিখিয়েছেন। আমি এই যুব সমাজকে সন্ত্রাসী বলতে আমার বড় কষ্ট হয়। তাদেরকে লেলিয়ে দেওয়া হয়, হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হলে ঝাঁপিয়ে পড়েন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল সংঘর্ষ হয়। কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলে বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর,
ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি, আমাদের প্রিয় সংগঠনকে আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা, আহ্বান জানাবো, যেখানে এই দুর্বৃত্তপনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমাদের এই আহ্বান কোন দুর্ঘটনা করিয়ে বসে, এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয়। এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি, তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না। এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না। তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে। এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে। সম্মানিত ভাইরা, দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কী করে? এই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি, সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমার প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমরা কথাগুলোকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্যে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারবো। আল্লাহ আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন। অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন। সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে সঙ্গত সময়ের ভিতরে একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে সে উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের নিবন্ধন প্রক্রিয়াটা এখন কি হবে, যেহেতু নিবন্ধন নেই? আর সাম্প্রতিক সময়ে আপনাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, এই দুটো বিষয়ে আপনাদের বর্তমানে আপনাদের অবস্থানটা কি? দেখেন, নিবন্ধনের ব্যাপারটা আদালতের বিষয়। আদালতে অ্যাপিলিয়েট ডিভিশনে যখন দেশে একটা ডেডলক চলছিল, সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল। আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী এ মোহাম্মদ আলী সাহেব, ইনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি, যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল, ডিফল্ট। তো এখানে আইনের সুযোগ আছে, এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং ট্রাঙ্কুইলিটির দিকে আনবো, সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এখন। আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে, আসলে সরকারই তো ইতিমধ্যে, আমি আর বললাম না। আমি এই ভাইকে একটু দিয়েছিলাম, যদি আপনি একটু ধৈর্য ধরেন। রূপরেখা দিয়েছেন কিনা, এবং ছাত্ররা আজকে একটা রূপরেখার মতো দিয়েছে, তারা বলছে তারা যাচ্ছে এটাতে, আপনি এগ্রি করেন কিনা? এবং
আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলনে আছেন এবং খালেদা জিয়ার সঙ্গে আপনারা শিগগিরই দেখা করতে গিয়ে আপনি একসাথে প্রশ্ন করে ফেলেছেন। আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ, আর আমার বয়স হয়ে গেছে, দেখি কতটুকু পারি ইনশাল্লাহ। আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি, এখানে কি বলেছেন জানি, হ্যাঁ অন্তর্বর্তীকালীন আমরা কোনো রূপরেখা তৈরি করেছি কিনা। আসলে দেখেন, এটা নতুন না, এরকম আরও 2টা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি অন্তর্বর্তী বলেন, কেয়ারটেকার বলেন, যাই বলেন, এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে। কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না, এখানে সুযোগ আছে। যদিও আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আইন হচ্ছে জনগণের জন্যে। এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে, এখনও প্রয়োজনে হবে, কোনো অসুবিধা নেই। আর সেটা নিয়ে আমরা কাজ করছি, অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি। এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে, তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল। এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে। তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার, কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে, এটা তাদের দায়িত্ব নয়। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন। তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন, এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি। ওটা খুব বেশি লাগবে বলে মনে হয় না, হয়তো 2 বা 3 দিন ইনশাল্লাহ। দেখেন, উনি তো অসুস্থ, মানবিক কারণে আমার গত রাত্রেই ওনার সাথে দেখা হয়েছে এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে যেন সালাম পৌঁছাই। আমি সালাম পৌঁছাই দিলাম। আমি দেখে আসি, আপনাদের মনের এই আশা আমি গতকাল পূরণ করে ফেলেছি। এই ভাইকে একটু দেই। আপনারা বলছেন যে অতি দ্রুত এটা করতে, আমরা এটাকে সংকট আর ঘনীভূত হচ্ছে কিনা এটা হওয়ার পরে। আসলে আমরা এখানে একেবারেই ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মুনাসিব মনে করছি না। এটার জন্য মিনিমাম হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে তাদেরকে। এবং আমরা এটাও চাইবো না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারেই দীর্ঘায়িত করুন দিনের পর দিনটা, আমরা চাইবো না। আমরা আশা করি 2-3 দিনের ভিতরে এটাকে সেটেল করতে হবে। 2-3 দিন কি একটু ঝুঁকি বাড়ায়, ঝুঁকি সে সংকট তৈরি করে। যদি 24 ঘন্টায় হয়ে যায় 2-3 দিন হবে কেন? 24 ঘন্টায় যদি তারা পারেন 24 ঘন্টায় করবেন ইনশাআল্লাহ। আজকের মধ্যেই যাতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তাদের এই দাবিও সঙ্গত। জি, একটি প্রশ্ন ছিল যে হেফাজতের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে বৈঠক করেছেন আজকে, কি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে? প্রথমে একটা কে বৈঠক করেছেন? মামুনুল হক এখানে এসেছিলেন। তারা এসেছিলেন আমাদের আমরা 2011 সালে 19 সেপ্টেম্বর এখান থেকে বের হয়েছিলাম। এখন আমরা ঢুকলাম, এটার হালত কি তারা একটু ভাঙাচোরা দেখে গেছেন, আমাদের দোয়া করে গেছেন।